আচ্ছা, আজকের ক্লাসে যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কোনো মাধ্যমের ভেতর দিয়ে বা কোনো মাধ্যম না থাকলে, সেই সম্বন্ধে আমরা পড়ব, যেটাকে বলছি তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের প্রধানত তিনটে উপায়, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি। পরিবহন কি প্রথমে বলি, যে পরিবহন পদ্ধতিতে তাপ কঠিন পদার্থের মধ্যে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের উষ্ণ অংশ থেকে, মানে গরম অংশ থেকে শীতল অংশ মানে ঠান্ডা অংশের দিকে তাপ যায়। সব পদ্ধতিতেই তাপ উষ্ণ থেকে শীতল অংশের দিকে যায়, সমস্ত প্রসেসে। আচ্ছা, পরিবহন প্রসেসটা কার মধ্যে হয়? পরিবহন, যাকে ইংরেজিতে বলে কন্ডাকশন। কন্ডাকশন বা পরিবহন, এটা কঠিনের মধ্যে হয়। কিভাবে হয় না, পদার্থের অণুগুলি নিজেদের স্থান পরিবর্তন করে না। তাহলে কিভাবে হয় বোঝার চেষ্টা করো। যে ধরো এইটা একটা কঠিন পদার্থ, তার এই অংশে আমি তাপ সরবরাহ করছি। কোনো একটা বার্নার আছে, বার্নার দিয়ে আমি এই জায়গাটা গরম করছি, মানে আমি এখানে কি দিচ্ছি? তাপ দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে যে অণুগুলো আছে সেগুলো এই তাপ গ্রহণ করবে। তাপ কি না, তাপ এক প্রকার শক্তি। তাহলে এই শক্তি গ্রহণ করলে অণুগুলির আভ্যন্তরীণ শক্তি কি হবে? বেড়ে যাবে। এই যে অণুগুলোর শক্তি বেড়ে গেল এই তাপ শক্তি নিয়ে, তাহলে অণুগুলো কিন্তু স্থির থাকে না, নিজের অবস্থানে ওরা কম্পিত হতে থাকে। তাহলে যদি আমি বাইরে থেকে আরো শক্তি দিচ্ছি, এই শক্তি গ্রহণ করে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায় এবং ওদের কম্পনটা আরো বেশি হয়, ভাইব্রেশনটা বেড়ে যায়। তাহলে এই যে বেশি এনার্জি নিয়ে ওরা ভাইব্রেট করছে বা কম্পিত হচ্ছে, তাহলে এই অণুগুলি কম্পিত হতে হতে পাশের অণুগুলোকে ধাক্কা মারে। তারপর পাশের অণুগুলো তাহলে এখান থেকে কি পাচ্ছে? এনার্জি পেলো বা তাপ শক্তি পেলো। তাপ শক্তি পেয়ে তাদের আবার শক্তি বেড়ে যায়, তারা আবার বেশি করে কম্পিত হতে থাকে এবং এরা কম্পিত হতে হতে তার পাশের অণুগুলোতে ধাক্কা মারে এবং পাশের অণুগুলোতে এনার্জি ট্রান্সফার করে এরকম ভাবে। তাহলে এই অণুটা খেয়াল করো, কিন্তু এখানে গিয়ে এনার্জি এখানে দিয়ে আসছে না, এ নিজের এনার্জিটা পাশেরটাতে ট্রান্সফার করছে, সে তার পাশেরটাতে ট্রান্সফার করছে, সে তার পাশেরটাতে ট্রান্সফার করছে। এইভাবে ক্রমাগত অণুগুলোর মধ্যে দিয়ে তাপ শক্তি এই উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে চলে যাচ্ছে। অণুগুলো কিন্তু যে যার নিজের জায়গাতে বসে থাকবে। তাহলে এই প্রসেসটা হচ্ছে পরিবহন প্রসেস। আমি এক্সপ্লেন করি। দেখো, যে ধরো এরকম একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার, লাইন আছে, এইটা কাউন্টার এখানে ধরো, আর এই লাইনের পরপর ধরলাম অনেক কটা লোক এইরকম দাঁড়িয়ে আছে, অনেক কটা লোক এরকম পরপর দাঁড়িয়ে আছে। সব থেকে পিছনের লোকটা কি করলো? তার সামনের লোকটাকে একটা ধাক্কা মারলো। সে তার সামনের লোকটাকে ধাক্কা মারলো, তাহলে এই লোকটা ধাক্কা খেয়ে এই লোকটার গায়ের উপর গিয়ে পড়লো, এ এর গায়ের উপর গিয়ে পড়লো, এ এর গায়ের উপর গিয়ে পড়লো, এ কাউন্টারের উপর গিয়ে পড়লো। তাহলে এই যে লোকটা যে এনার্জি বা শক্তি প্রডিউস করলো, সেই এনার্জিটা কিন্তু এদের সবার মধ্যে দিয়ে গিয়ে এই লোকটার কাছে পৌঁছে গেল। ও কি এগিয়ে এসে লাইন ছেড়ে বেরিয়ে এসে এই লোকটাকে ধাক্কা মেরে এসছে? মারেনি। ও নিজের জায়গাতে থেকেই একটা ভাইব্রেশন ক্রিয়েট করেছে, যেটা পরপর সবকটা লোকের থ্রু দিয়ে গিয়ে এর অবধি পৌঁছে গেছে। ঠিক এরকম যে এখানে আমি একটা শক্তি দিচ্ছি, এই অণুগুলো শক্তি গ্রহণ করে কম্পিত হচ্ছে এবং বেশি করে কম্পিত হচ্ছে। সে তার পাশের অণুগুলোকে ধাক্কা মারছে, সে তার পাশে, সে তার পাশে, এইভাবে তাপ সঞ্চালিত হচ্ছে। পরিচলন কি পদ্ধতি? যে এই পদ্ধতি তরল এবং গ্যাসীয় মাধ্যমে হয়। এখানে কি হয় দেখো, যে অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে তাপ বহন করে নিয়ে যায়। কিরকম হয়, যে আমি যখন জল গরম করি, তখন যখন তাপ দিচ্ছি, সব থেকে নিচের অংশে আমি ধরো তাপ দিচ্ছি, শক্তি দিচ্ছি। তাহলে এই নিচের অংশের যে অণুগুলো, সেগুলো সবার আগে তাপ শক্তি গ্রহণ করে। তাপ গ্রহণ করে এদের শক্তি বেড়ে যায়, এরা লাইটার হয়ে যায় এবং হালকা হয়ে এরা ওপরে উঠে যায় এবং ওপরের অংশের ঠান্ডা যে অণুগুলো, সেগুলো নিচে নেমে আসে। নিচে নেমে এসে এরা এখান থেকে তাপ নেয়, গরম হয় এবং আবার ওপরে উঠে যায়। ওপরের ঠান্ডা অণুগুলো নিচে নেমে আসে। তাহলে এই যে নিচের অণুগুলো প্রথমে গরম হচ্ছে এবং তারা উপরে উঠে যাচ্ছে, তাহলে এরাই কিন্তু তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছে। এই প্রসেসটা যখন খুব তাড়াতাড়ি হয়, তখন আমাদের মনে হয় কি জল ফুটছে টকবক করে। অ্যাকচুয়ালি অণুগুলো কি হচ্ছে? মুভ করছে।
প্রথমে উষ্ণ অংশ থেকে এরা মুভ করে শীতল অংশের দিকে যায়। শীতল অংশের যে অণুগুলোর তাপমাত্রা তুলনামূলকভাবে কম, তারা প্রথমে নিচে নেমে আসে, তাহলে নিচে নেমে এসে ওরা গরম হয়, দিয়ে ওরা উপরে উঠে যায়, উপরের গুলো আবার নিচে নেমে আসে। তাহলে এই প্রসেসটা হচ্ছে পরিচলন। এই সিস্টেমে যদি এই লোকটা লাইন ছেড়ে বেরিয়ে এসে এইখানে এসে ওকে একটা ধাক্কা মারে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পরিচলন। মানে এ এনার্জিটা ক্যারি করে নিয়ে এত দূর এলো। এখানে কিন্তু তা করেনি, এই এনার্জিটা এদের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দিয়েছে। আচ্ছা, পরিচলন পদ্ধতি হয়ে গেল। বিকিরণ নিয়ে দেখো, বিকিরণ একটু কমপ্লেক্স। বিকিরণের প্রথমত আমি শুধু এই কটা পয়েন্ট বলি। বিকিরণ ক্লাস 11-এ অনেকটা আছে এবং বিকিরণের উপর আলাদা চ্যাপ্টার আছে সেখানে। বিকিরণ কি ইংরেজিতে বলে? রেডিয়েশন। রেডিয়েশন। পরিচলনকে বলে কনভেকশন, আর পরিবহনকে বলেছে কি বলে? কন্ডাকশন। বিকিরণ কি হয়? যে এইখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং তাপ এখানে তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। কি তরঙ্গ? মনে রাখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসছে, সূর্য আর পৃথিবীর মাঝে অনেকটা জায়গা এমন আছে যেখানে কোনো মাধ্যম নেই, অ্যাটমসফিয়ার নেই, বায়ু নেই, তাহলে সেই জায়গার মধ্যে দিয়েও তো আলো চলে আসছে, কারণ আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং যা আসতে মাধ্যমের প্রয়োজন হয় না। সেরকম তাপও সূর্য থেকে পৃথিবীতে চলে আসছে, কারণ তাপও এই পদ্ধতিতে আসছে, বিকিরণ পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাপ তরঙ্গের আকারে চলে আসে এবং দিস ইজ দি ফাস্টেস্ট প্রসেস। এটা হচ্ছে সব থেকে দ্রুত গতির প্রক্রিয়া। মানে এই তিনটের মধ্যে পরিবহন, পরিচলন আর বিকিরণ, এদের মধ্যে বিকিরণ প্রক্রিয়াটা হচ্ছে সব থেকে দ্রুত গতির। আমি বললাম মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে সূর্য থেকে তাপ আসছে, ধরো পৃথিবীকে ঘিরে এরকম পৃথিবীর অ্যাটমসফিয়ার রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে। এবার সূর্য থেকে যখন তাপ আসছে, ধরো এখানে সূর্য আছে, এই জায়গাটাতে কোনো মাধ্যম নেই, তাহলে এইখান দিয়ে তাপ তরঙ্গের আকারে আসছে। তাহলে যখন মাধ্যমের ভেতর ঢুকলো, মানে যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তাপ আসছে, তখন কি হবে? দেখো, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যদি মাধ্যম থাকে তাহলে মাধ্যমকে উত্তপ্ত না করে তাপ চলে আসতে পারে। মানে তাপ যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসছে, তখন কিন্তু বায়ুকে উত্তপ্ত করছে না, ডাইরেক্ট এসে ভূপৃষ্ঠে পড়লো, ভূপৃষ্ঠে পড়ে ভূপৃষ্ঠটাকে গরম করলো। তাহলে আমাদের বায়ুমণ্ডলটা কিভাবে গরম হয়? না, বায়ুমণ্ডলটা গরম হয় পরিচলন পদ্ধতিতে। যে ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুস্তরগুলো আছে সেগুলো প্রথমে গরম হয়, গরম হয়ে হালকা হয়ে ওরা ওপর উঠে যায়, ওপর থেকে ঠান্ডাটা নিচে নেমে আসে, ভূপৃষ্ঠের সংলগ্ন হয়ে আবার গরম হয়, যেটা আমি বললাম পরিচলন পদ্ধতিতে। তাহলে বিকিরণ পদ্ধতিতে আমাদের ভূপৃষ্ঠ গরম হয়, আর বায়ু কিভাবে গরম হয়? বায়ুমণ্ডল পরিচলন পদ্ধতিতে। আচ্ছা, তাহলে এই তিনটে প্রসেস বললাম। আমরা পরিবহন পদ্ধতিটা একটু ডিটেলসে পড়বো, যে পরিবহন পদ্ধতিতে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কি হয়। দেখো, একটা ছবি আঁকতে হবে আমাদের। আমি এইরকম একটা স্ল্যাব আঁকছি, এরকম। আচ্ছা, এর দুদিকে দুরকম উষ্ণতা। মানে ধরো এরকম একটা স্ল্যাব, এর এই দিকটা গরম, এই দিকটা ঠান্ডা। তাহলে এই দিকের উষ্ণতা আমি ধরলাম θ1, আর এই পৃষ্ঠের উষ্ণতা আমি ধরলাম θ2। θ1 θ2 থেকে বেশি। এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে a। এ হচ্ছে ক্ষেত্রফল স্ল্যাবটার, মানে এই জায়গাটার ক্ষেত্রফল। এইটা হচ্ছে স্ল্যাবের বেধ, যেটাকে আমরা x বলছি, মানে কতটা চওড়া। এই যে কতটা চওড়া, সেটাকে আমরা কি বলছি? x, বেধ। তাহলে দেখো, যে যেটা গরম সেখান থেকে যেটা ঠান্ডা সেই দিকে তাপ সঞ্চালিত হবে। তাহলে এইভাবে তাপ সঞ্চালিত হবে। কিউ, যে তাপ সঞ্চালিত হবে সেই তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে?
প্রথমত প্রবাহিত তাপ ক্ষেত্রফলের সমানুপাতিক, মানে যত বেশি ক্ষেত্রফল হবে তত বেশি তাপ উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে যাবে। 2 নাম্বার হচ্ছে প্রবাহিত তাপ সময়ের সমানুপাতিক, অবশ্যই সময়ের সমানুপাতিক, যত বেশি সময় আমি দেব তত বেশি তাপ উষ্ণ থেকে শীতল অংশের দিকে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রবাহিত তাপ উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। দেখো উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তাহলে বেশি তাপ যাবে। ধরো এই দিকটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দিকটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতার পার্থক্য কত? 95, তাহলে যা তাপ যাবে, আমি ধরলাম এই দিকটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দিকটা 95 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতার পার্থক্য শুধুমাত্র 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কম পরিমাণ তাপ প্রবাহিত হবে। আর কি? তাপ বেধের ব্যস্তানুপাতিক, যত চওড়া হবে স্ল্যাবটা তত কম তাপ যাবে। এটা আমাদের কমন এক্সপিরিয়েন্স। দেখো যে আমাদের দেওয়াল যদি খুব পাতলা হয় তাহলে বাইরে রোদ এসে পড়লে ভেতরের ঘরটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, বা ছাদ যদি পাতলা হয়, ছাদে রোদ পড়ছে, ঘর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কারণ ছাদ পাতলা, মানে বেধ কি কম, তাহলে বেধ যদি কম হয় তাহলে বেশি পরিমাণ তাপ, এক্স যত কম হবে মানে স্ল্যাবটা যত সরু হবে তত বেশি তাপ সঞ্চারিত হবে। যদি মোটা হয়, মোটা দেওয়াল, মোটা ছাদ, বাইরেটা গরম হলেও ভেতরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে, তার কারণ এক্স বেশি হলে কম তাপ যাবে। তো এই সবকটাকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে লিখব কিউ সমানুপাতিক এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ভাজিত এক্স। এই যে সম্পর্কটা পেলাম এটা, দেখো আমরা কি জানি যে সমানুপাতিক চিহ্নটা তুলে যদি একটা সমান চিহ্ন দিতে হয় তাহলে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে সেই ধ্রুবকটা আমি এখানে লিখি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ভাজিত এক্স। এই যে ধ্রুবকটা দিলাম কে, এটাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক। যে যত ভালো তাপের পরিবাহী তার তাপ পরিবাহিতাঙ্ক তত বেশি, মানে ধাতুগুলোর তাপ পরিবাহিতাঙ্ক খুব বেশি হবে। আর যে তাপের কুপরিবাহী, মানে ধরো কাঠ, কাঁচ, এদের তাপ পরিবাহিতাঙ্ক কি হবে? খুব কম হবে। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক বেশি হলে সে কি হবে? সুপরিবাহী। তাপ পরিবাহিতাঙ্ক কম হলে কি হবে? কুপরিবাহী। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্কের একক কি হবে? আমরা এখান থেকে তৈরি করব, কে সমান লিখতে পারি কিউ এক্স বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। কোনটা কি? কিউ মানে হচ্ছে তাপ, তাপ এক প্রকার শক্তি, তাহলে কিউ তার একক হচ্ছে জুল। এক্স মানে হচ্ছে স্ল্যাবটার বেধ, এর একক হচ্ছে মিটার। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল এ এখানে লেখা ছিল, এ মানে হচ্ছে বর্গ মিটার বা মিটার স্কয়ার। θ1 মাইনাস θ2 উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার একক কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারো। আর টি মানে হচ্ছে কি? সময়, তাহলে টি এর একক হচ্ছে সেকেন্ড। জুল পার সেকেন্ড একে কি বলে? কার্য ভাজিত সময় মানে ক্ষমতা, জুল পার সেকেন্ড, এবং এর একক কি? ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে আমি ওয়াট লিখলাম। এখানে মিটার আছে, এখানে বর্গ মিটার আছে, কেটে গেলে একটা মিটার থাকবে, তাহলে মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে কে মানে হচ্ছে কেলভিন, বা তুমি এখানে ওয়াট মিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সও লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে কে এর একক। দেখো এইখানে আমি যেটা পেয়েছিলাম, কিউ সমান এইটা, মানে কিউ বাই টি সমান কে এ θ1 মাইনাস θ2 বাই এক্স। এই যে কিউ বাই টি, এটা কি? এটা হচ্ছে একক সময়ে প্রবাহিত তাপ। কিউ বাই টি এটা হচ্ছে একক সময়ে প্রবাহিত তাপ। তাহলে এটাকে আমরা তাপ
প্রবাহ মাত্রা বলতে পারি, তাপ প্রবাহ মাত্রা I সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স। এটাকে আমি এইভাবে লিখছি, দেখো থিটা ওয়ান মাইনাস থিটা টু ভাজিত এক্স বাই কে, একই ব্যাপার, এটা মানে এটা। এবার এইটা দেখে কি মনে পড়ছে, দেখো আমরা ওহমের সূত্র পড়েছি। ওহমের সূত্র কি বলছে, যে প্রবাহ মাত্রা সমান বিভব প্রভেদ ভাজিত রোধ। প্রবাহ মাত্রা মানে ওখানে কি প্রবাহিত হচ্ছিল, আধান মানে চার্জ। তাহলে বিভব প্রভেদ হচ্ছে আধান প্রবাহের জন্য দায়ী। একই রকম ভাবে উষ্ণতার পার্থক্য তাপ প্রবাহের জন্য দায়ী। যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো ভৌত রাশি প্রবাহিত হবে, তখন কিছু না কিছু একটা ডিফারেন্স থাকবে, তুমি মনে রাখো। যখন বিভবের পার্থক্য থাকে তখন আধান প্রবাহিত হয়, যেটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট বলি। যখন চাপের পার্থক্য থাকে তখন তরল প্রবাহিত হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। আর যখন উষ্ণতার পার্থক্য থাকে তখন তাপ প্রবাহিত হয় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে। তাহলে ঠিক যেরকম ওহমের সূত্রে আমরা পড়েছি I সমান V বাই R, এখানে V মানে কি বিভব প্রভেদ, এখানে কে আছে উষ্ণতার প্রভেদ। তাহলে এইখানে R মানে কি রোধ, এখানে R এর জায়গায় কে বসেছে x বাই কে এ। তাহলে এই যে রাশিটা এটা রোধের মতো কাজ করছে। যদি x বাই কে এ কম হয় তাহলে বেশি তাপ প্রবাহিত হবে, মানে কে বাড়লে x বাই কে কমবে, বেশি তাপ প্রবাহিত হবে। x বাই কে যদি বেশি হয় তাহলে কম তাপ প্রবাহিত হবে। যাদের কে কম, যেগুলো খুব পরিবাহী, যাদের কে কম তাদের x বাই কে এটা বেশি, মানে তাদের ক্ষেত্রে কম তাপ পরিবাহিত হবে। তাহলে রোধের জায়গায় বসেছে, তাহলে x বাই কে এ এই রাশিটাকে বলা হয় তাপীয় রোধ। এই রাশিটাকে বলা হয় তাপীয় রোধ। তাহলে পরিবহন থেকে যখন আমরা প্রশ্ন করব বা প্রশ্ন উত্তর করব, এইখান থেকে প্রশ্ন উত্তর আসে। আর কি প্রশ্ন উত্তর আসে, যে এখানে যে পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো, পরিচলন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো, পরিবহন, পরিচলন এবং বিকিরণ এদের মধ্যে তুলনা করো। তুলনা করো বললে আমাকে কি করতে হবে না, এই যে ধর্মগুলো কি কি সিমিলারিটি কি কি ডিসিমিলারিটি আছে লিখতে হবে। দেখো পার্থক্য তো সবই, একটাই নেই যে এই সমস্ত পদ্ধতিতেই তাপ পদার্থের উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে পরিচলনে আমরা কি হয় এটা পড়েছি, যে ধরো এটা স্থলভাগ আর পাশে ধরো জল রয়েছে, ধরো সমুদ্র রয়েছে এরকম। তাহলে দিনের বেলা কি হয়, সূর্যের তাপে স্থলভাগ জলভাগ দুটোই গরম হয়। তো স্থলভাগ বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তাহলে স্থলভাগ উত্তপ্ত হলে এখানকার বায়ুমণ্ডলও গরম হয়। তাহলে গরম হয়ে এই বায়ুমণ্ডল হালকা হয়ে ওপর দিকে উঠে যায় এবং এখানে যে শূন্য স্থান তৈরি হয় সেটা পূর্ণ করতে এই দিক থেকে বায়ু ছুটে আসে, মানে বায়ু প্রবাহ হয়। আবার সারা দিন ধরে যে তাপ গ্রহণ করছে, রাত্রিবেলা কি হয়, তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, দুজনেই ঠান্ডা হয়। কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়, জলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয় না, জলভাগ তখন গরম থাকে। তাহলে জলভাগ যদি গরম থাকে তাহলে এখানকার বায়ুমণ্ডল কি হয়, গরম হয় এবং ঠান্ডা, গরম হয়ে হালকা হয়ে ওপর দিকে উঠে যায়। তাহলে এইখানে যে শূন্য স্থানের সৃষ্টি হয় সেটা পূরণ করতে এই দিক থেকে বায়ু ছুটে এই দিকে যায়। তাহলে দিনের বেলা রাতের বেলা দুদিকেই দেখি একবার সমুদ্র অংশ থেকে বায়ু স্থলভাগের দিকে আসে, একটা স্থল থেকে মানে ল্যান্ড পোর্শন থেকে ওয়াটার পোর্শন বা সি পোর্শনের দিকে হাওয়া বা বায়ু প্রবাহিত হয়। তাহলে একটাকে বলে সমুদ্র বায়ু, একটাকে বলে স্থলবায়ু। এগুলো কিসের জন্য হয় না, এগুলো পরিচলন পদ্ধতির জন্য হয়। এখানকার বায়ু গরম হয়ে উপর উঠে যাচ্ছে, তাহলে এই অঞ্চলে যে শূন্য স্থানের সৃষ্টি হচ্ছে সেটা পূর্ণ করতে এই দিক থেকে বায়ু ছুটে যাচ্ছে। তাহলে মেনলি এগুলোই হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের এইটুকুনি পড়া, এবং এর আগে কি ছিল কঠিনের প্রসারণ, যেটা আমি বলেছিলাম। তাহলে তাপ ব্যাপারে এইগুলো হচ্ছে, এই জায়গাগুলো মনে রাখতে হবে এবং এখান থেকে কিছু অঙ্ক করতে হবে, সেই অঙ্কগুলো আমি পরে করছি পরের ক্লাসে।